এই পৃথিবীতে আজও এমন কিছু মানুষ বাস করেন যাদের দুনিয়া আমাদের চেয়ে একেবারে আলাদা। এমন এক জায়গা যেখানে মোবাইল নেটওয়ার্ক, গাড়ি, বিদ্যুৎ বা আধুনিক প্রযুক্তি কোনো স্বপ্নের মতো, আর মানুষ সেখানে প্রাকৃতিক হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকে। নিউ গিনি দ্বীপের ঘন রেইন ফরেস্ট ঠিক তেমনই একটি জায়গা। যখন কোনো মানুষ প্রথমবার এই জঙ্গলে পা রাখে তখন তার মনে হয় প্রকৃতি যেন নিজে কানে কানে ফিসফিস করে বলছে, এখানে সব কিছু আমার নিয়মে চলে। বাতাসের আর্দ্রতা, গাছের উচ্চতা, অগণিত বিচিত্র শব্দ, আর চারিদিকের এমন অন্ধকার যেখানে সূর্যের আলো পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। এই জঙ্গল মানুষকে এক মুহূর্তে বুঝিয়ে দেয় যে সে কত ক্ষুদ্র। এই জঙ্গলের হৃদস্পন্দনের মাঝেই বাস করে এক রহস্যময় জাতি, কোরোওয়াই উপজাতি। এই উপজাতি এমন সব বাড়িতে থাকেন যা দেখলে আপনার মনে হবে মানুষ প্রকৃতির কোলে কত অদ্ভুত এবং সব কল্পনাকে সত্যি করতে পারে। মাটি থেকে 30-35 মিটার উঁচুতে গাছের মগডালে তৈরি এই বাড়িগুলো শুধু থাকার জায়গা নয়, বরং তাদের সমাজের মেরুদণ্ড। এখানকার জঙ্গল নরম নয়, বরং খুবই কঠোর। আর এই কঠোরতাই কোরোওয়াই মানুষদের শিখিয়েছে যে মাটির চেয়ে গাছের মগডালে জীবন অনেক বেশি নিরাপদ। এতগুলো বছর ধরে বাইরের পৃথিবী এদের সম্পর্কে কিছুই জানে না, কারণ এই জঙ্গলে পৌঁছানো কোনো কঠিন মিশনের চেয়েও কম ছিল না। পৃথিবী যখন চাঁদ আর মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েও এই গ্রহের এক কোণে এমন কিছু মানুষ ছিল যাদের কাছে ইন্দোনেশিয়া সরকার বা পৃথিবী এই শব্দগুলোর কোনো মানেই ছিল না। কোরোওয়াই উপজাতির আসল পরিচয় বাইরের দুনিয়া থেকে অনেক দেরিতে পৌঁছিয়েছে। মাত্র কয়েক দশক আগেও তাদের গল্প কোনো সিনেমার মতো শুরু হতো। সালটা ছিল 1978। একজন নৃবিজ্ঞানী অর্থাৎ মানব সভ্যতার বিজ্ঞানী নিউ গিনির জঙ্গলে গবেষণার জন্য গিয়েছিলেন। ঘন গাছপালা, কাদা ভরা রাস্তা আর বৃষ্টির মধ্যে পথ খুঁজতে খুঁজতে একদিন তার নজরে এলো গাছের অনেক উঁচুতে তৈরি কিছু অদ্ভুত কাঠামো। সেগুলো দেখতে অনেকটা পাখির বাসার মতো ছিল, কিন্তু আকার এত বড় যে আস্ত একটা পরিবার সেখানে থাকতে পারে। নিচে নেমে তিনি খোঁজাখুঁজি করলেন এবং তখনই প্রথম দেখা হলো কোরোওয়াইদের সাথে। কল্পনা করুন, আপনার সামনে এমন কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা কখনো বাইরের জগতের কাউকে দেখেনি। তারা মোবাইলটাও চেনে না, টাকাও চেনে না, এমনকি সরকার বা দেশ শব্দটারও তাদের কাছে কোনো অর্থ নেই। তাদের চোখে ভয় ছিল, আবার কৌতূহলও ছিল। তারা জানতো না সামনের মানুষটি বন্ধু নাকি শত্রু। অন্যদিকে গবেষক নিজেও অবাক, কারণ এই মানুষগুলো এমন এক সময় বাস করছিল যেন তাদের ক্যালেন্ডার আধুনিক সময় থেকে কয়েক হাজার বছর পেছনে আটকে আছে। কোরোওয়াইদের কাছে লোহার কোনো সরঞ্জাম ছিল না, কোনো মেশিন বা কাপড় ছিল না। তারা কাঠ, বাঁশ আর পাথর দিয়ে অস্ত্র বানাতো, শিকার করত এবং দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতো। আর এটাই ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ এই বিচ্ছিন্নতার মানে ছিল তাদের বিশ্বাস আর জীবনযাত্রা আজও বনের আদিম নিয়মেই চলে। এই আবিষ্কার সারা বিশ্বের বিজ্ঞানীদেরকে চমকে দিয়েছিল। অনেক রিসার্চ টিম সেখানে পৌঁছালো, কিন্তু রাস্তা সহজ ছিল না। কোনো রাস্তা নেই, যানবাহন নেই, আসে শুধু ঘন জঙ্গল, সাপে ভরা জলভূমি আর এমন সব গাছ যেগুলোতে চড়া এক অগ্নি পরীক্ষার সমান। বাইরের পৃথিবী প্রথমবার অনুভব করলো যে এই গ্রহে আজও এমন কিছু অংশ আছে যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে একদম আদিম অবস্থায় বেঁচে আসছে। কিন্তু প্রশ্ন হলো, এরা এত বছর ধরে মানুষের নজর থেকে আড়ালে থাকলো কিভাবে? উত্তরটা বেশ মজার। নিউ গিনির এই এলাকা পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোর মধ্যে একটি। এখানে বৃষ্টি কখনো থামে না, রোদ মাটিতে পৌঁছায় না, আর গাছের চূড়াগুলো এত উঁচু যেন মনে হয় জঙ্গল মেঘ ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। এই কারণে কেউ সহজে এখানে পৌঁছাতে পারেনি। আজও নিউ গিনির জঙ্গলের একটা বড় অংশ মানুষের কাছে অজানা, আর এই অজানা অংশটাই কোরোওয়াই সভ্যতাকে এক রহস্য করে রেখেছে। এটি এমন এক সভ্যতা যা ইতিহাসের পাতায় নয়, বরং গাছের মগডালে লেখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোরোওয়াইরা এত উঁচুতে ঘর বানায় কেন? 30 থেকে 35 মিটার অর্থাৎ প্রায় 10 তলা বিল্ডিংয়ের উচ্চতায় এটা কি শুধুই ঐতিহ্য, না এর পেছনে রয়েছে অত্যন্ত বাস্তবসম্মত এবং টিকে থাকার লড়াই? প্রথম কারণ হলো নিরাপত্তা। নিউ গিনির জঙ্গল সুন্দর ঠিকই, কিন্তু ততটাই বিপজ্জনক। মাটিতে সবসময় কোনো না কোনো বিপদ ঘাপটি মেরে বসে থাকে। বিষাক্ত সাপ, নারকেলের চেয়েও বড় বড় পোকা, রাতে বের হওয়া শিকারী প্রাণী, আর সবচেয়ে বড় হলো আবহাওয়া। এখানকার বৃষ্টি কোনো ঠাট্টা নয়। অনেক সময় হঠাৎ বন্যা এসে পুরো মাটি কাদায় ভরে যায়। এমন অবস্থায় গাছের ওপর ঘর বানানোই ছিল সবচেয়ে নিরাপদ উপায়। দ্বিতীয় কারণ হলো শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া। আগের দিনে এখানে বিভিন্ন গোত্রের মধ্যে ছোটোখাটো লড়াই চলতো। ঘন জঙ্গলে কাউকে লুকিয়ে আক্রমণ করা সহজ, কিন্তু 35 মিটার উঁচু ঘরে থাকা মানুষের ওপর হামলা করা প্রায় অসম্ভব। তাই এই উচ্চতা তাদের জন্য নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়ায়। তৃতীয় কারণ হলো ক্ষমতা আর সম্মান। কোরোওয়াই সমাজে ঘর যত উঁচুতে হবে
সেই পরিবারকে তত বেশি শক্তিশালী মনে করা হয়। এটা তাদের সামাজিক পরিচয়ের প্রতীক। আমাদের সমাজে যেমন বড় বাড়ি বা ভালো লোকেশন স্ট্যাটাস দেখায়, ওদের কাছে স্ট্যাটাস মানে উচ্চতাতে ঘর। চতুর্থ কারণ হলো তাদের ইঞ্জিনিয়ারিং। আপনি ভাবছেন এত উঁচুতে ঘর টেকে কিভাবে? কোরোয়াইরা প্রথমে একটা মজবুত গাছ বেছে নেয়। সেই গাছটি হয় ঘরের মূল খুঁটি। তার চারপাশে অন্য কাঠ বেঁধে পুরো কাঠামো তৈরি করা হয়। দড়ি, সেগুলোও জঙ্গল থেকে পাওয়া গাছের ছাল দিয়ে তৈরি, যা অবাক করার মতো মজবুত। কোনো লোহার পেরেক নেই, সব কিছুই প্রকৃতি থেকে নেওয়া। বাঁশ, কাঠ, তালপাতা আর পাথরের তৈরি সরঞ্জাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঘরগুলোতে লিভিং রুম, রান্নাঘর, স্টোর রুম, ঘুমানোর জায়গা সবই থাকে এবং সব কিছুই 30-35 মিটার উপরে শূন্যে ঝুলে থাকে। যখন বাতাস হয় তখন পুরো ঘরটি হালকা দুলতে থাকে। মাটির মানুষের কাছে যা ভূমিকম্পের মতো ভয়ঙ্কর, তাদের কাছে তা গাছের ওপরের একটা প্রাকৃতিক দোলনা। আর হ্যাঁ, উপরে ওঠার জন্য যে মই থাকে সেটি আসলে একটি লম্বা বাঁশ, যাতে কয়েকটা খাঁজ কাটা থাকে। বাইরের লোকের কাছে মনে হবে ওটা দিয়ে ওঠা মানে মৃত্যুকে ডাকা, কিন্তু কোরোয়াই শিশুরা অনায়াসে সেখান দিয়ে ওঠানামা করে। কোরোয়াইদের জীবনে শুরু হয় পাতার শব্দ আর পাখির ডাকে, আর রাত শেষ হয় আগুনের হালকা আলোয়। আধুনিক দুনিয়া থেকে দূরে কিন্তু প্রকৃতির খুব কাছে। তাদের প্রধান খাবার হলো সাগো, এক বিশেষ গাছের কাণ্ডের ভেতরের সাদা অংশ। এটি পিষে তাদের প্রধান খাবার তৈরি করা হয়। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সাগো গ্রাফস বা মোটা লার্ভা পোকা আমাদের কাছে একটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কোরোয়াইদের জন্য এটি প্রোটিনের সবচেয়ে বড় উৎস। ছোট থেকে বড় সবাই এটি খুব তৃপ্তি সহকারে খায়। এছাড়া তারা কলা, বুনো ফল আর শিকার করা ছোট্ট প্রাণীও খেয়ে থাকে। প্রকৃতি যা দেয় সেটাই তাদের বাজার, সেটাই তাদের থালা। তাদের জীবন সহজ হলেও পরিশ্রমে ভরা। পুরুষরা ধনুক আর পাথরের অস্ত্র নিয়ে শিকারে যায়। আর মহিলারা ঘর সামলায় ও বাচ্চাদের বনের নিয়ম শেখায়। তাদের কোনো স্কুল নেই, আস্তা জঙ্গলটাই তাদের পাঠশালা। আমরা যেমন বই পড়ে শিখি, তারা শেখে গাছ, নদী আর বৃষ্টি দেখে। কখন বৃষ্টি আসবে, কোন পাতা দিয়ে ওষুধ হয়, ঘর বানাতে কোন গাছ ভালো, এই সব জ্ঞান বংশ পরম্পরায় চলে আসছে। তাদের ধর্মবিশ্বাসও খুবই গভীর। তারা মনে করে প্রতিটি গাছ, নদী আর বাতাসের মধ্যে আত্মা থাকে। বড় গাছ কাটার আগে তারা অনুমতি চায়, কারণ জঙ্গল তাদের কাছে শুধু কাঠ নয়, বরং একটা জীবন্ত অস্তিত্ব। ধীরে ধীরে আধুনিক পৃথিবীর ছোঁয়া এখন তাদের কাছেও পৌঁছাচ্ছে। কিছু বাচ্চা ইন্দোনেশিয়ান ভাষা শিখছে, কেউ কেউ কাপড় বা লোহার সরঞ্জাম ব্যবহার করতে শুরু করেছে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই প্রাচীন সংস্কৃতি কি আগামী দিনে টিকে থাকবে? তারা যদি জঙ্গল ছেড়ে দেয় তবে কি তাদের পরিচয় হারিয়ে যাবে, নাকি পরিবর্তনের সাথে তাল মিলিয়েও তারা তাদের শিকড় আগলে রাখতে পারবে? আমরা যখন আমাদের শহরে আকাশচুম্বী ভবন আর ইন্টারনেটের এই দ্রুত জীবন দেখি, তখন কোরোয়াইদের দেখে একটা প্রশ্ন জাগে, আধুনিকতার চক্করে আমরা কি ঘরের আসল মানে ভুলে গেছি? ঘর কি শুধু 4 দেয়ালের ঘোরটোপ, নাকি এমন এক জায়গা যেখানে আমরা প্রকৃতি আর নিজেদের সাথে মিশে থাকতে পারি? কোরোয়াইরা উঁচুতে থাকে শুধু দুনিয়া থেকে দূরে থাকার জন্য নয়, তারা সেখানে থাকে কারণ ওখানেই তারা শান্তি, নিরাপত্তা আর স্বাধীনতা খুঁজে পায়। তাদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো উঁচুতে থাকা মানে অন্যদের পেছনে ফেলা নয়, বরং নিজের অস্তিত্বকে স্পষ্টভাবে দেখতে পাওয়া। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এই ধরনের তথ্যবহুল এবং রহস্যময় ভিডিও পছন্দ করেন তবে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনের এপিসোডগুলোতে আমরা আপনাদের জন্য এমন আরও অজানা গল্প নিয়ে আসবো। আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।